আবারও কি কিং মেকার হতে চলেছে তিপ্রামথা? প্রশ্ন অনেকের মনে। বর্তমানে রাজ্য রাজনীতিতে তিপ্রামথা এবং দলের প্রতিষ্ঠাতা প্রদ্যোৎ কিশোর দেববর্মা কতটা গুরুত্বপূর্ণ তা আজ আবারও একবার দেখল রাজ্যবাসী। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ প্রচুর কর্মী সমর্থকদের মাঝে হাতাই কতরে আমরণ অনশন শুরু করেন প্রদ্যোৎ কিশোর দেববর্মা। কিন্তু অনশন মঞ্চে ওনার বক্তৃতার মাঝেই কেন্দ্র থেকে ওনার ডাক আসে জানিয়ে উনি দিল্লির উদ্দেশ্যে রওনা দেন। তাই বহু প্রশ্ন এখন রাজনৈতিক মহলে ঘুরপাক খাচ্ছে। সাধারণত বলা হয় যে সব পথ বন্ধ হয়ে গেলে কেউ আমরণ অনশনে বসে। তাহলে কি কনস্টিটিউশন সলিউশনের নামে জনজাতিদের সমস্যা সমাধানে সব পথ বন্ধ হয়ে গেছিল, যার জন্যে আমরণ অনশনে বসা ছাড়া আর কোনো উপায় ছিল না? কেন্দ্র থেকে ওনাকে ডেকে পাঠানো হয়, তাহলে কি ধরে নেওয়া যেতে পারে যে কনস্টিটিউশনাল সলিউশন নিয়ে চাপের রাজনীতিতে প্রথম বাজিমাত করলেন প্রদ্যোৎ কিশোর দেববর্মা? এখানে বলা বাহুল্য, মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা গতকাল রাতেই দিল্লি পাড়ি দিয়েছেন এবং রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন মুখ্যমন্ত্রীর উদ্যোগেই সমাধান সূত্র বের করার এই সম্পূর্ণ ব্যাপারটি এত দ্রুত সম্ভব হয়েছে। তবে এখন প্রশ্ন হচ্ছে, কার ফোন পেয়ে দিল্লি গেলেন মথা প্রতিষ্ঠাতা? এবার লিখিত আকারে প্রতিশ্রুতি কি দেবে কেন্দ্র সরকার? যদি দাবি না মানে তাহলে পরবর্তী পদক্ষেপ কি হবে? যদি আংশিক মানা হয় তাহলে কি হবে? এমন হাজারো প্রশ্ন রয়েছে, যার জবাব হয় সরকার দিতে পারবে, নয় প্রদ্যোৎ কিশোর দেববর্মা দিতে পারবে। কিন্তু এমন কিছু প্রশ্নের পাশাপাশি আজ আমরা জানার চেষ্টা করছি রাজ্যের জনজাতিদের উন্নয়নে বাস্তবে কি ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং হবে। লোকসভা নির্বাচনে পাহাড় কোন দিকে? নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। জনজাতিদের উন্নয়ন ও লোকসভা নির্বাচনে তাদের সমর্থন নিয়ে একটি বিশেষ টক শোতে আজ আমার সাথে রয়েছেন বিশিষ্ট বিজেপি নেতৃত্ব রানা ঘোষ। স্বাগত রানাবাবু আপনাকে। রানাবাবু, আমরণ অনশন শুরু করার কিছুক্ষণের মধ্যেই প্রদ্যোৎ কিশোর দেববর্মা কেন্দ্রের ডাকে দিল্লি গেলেন আলোচনা করতে। কি মনে করেন, আলোচনার পথ যদি খোলাই ছিল তাহলে হঠাৎ উনি আমরণ অনশনের পথে হাঁটলেন কেন? এই মুহূর্তে এই অনশন কি খুবই গুরুত্বপূর্ণ ছিল? নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় যারা আমাকে রাজ্যে এবং রাজ্যের বাইরেও আমাকে যারা শুনতে পাচ্ছেন সকলকে জানাই আমার দলীয় পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। অভিনন্দন বিশেষ করে এই কারণ রাজ্য জুড়ে দেখছেন যে ভারতীয় জনতা পার্টি এবং ভারতীয় জনতা যুব মোর্চা নূতন ভোটার অবশ্যই লোকসভা নির্বাচন দোরগোড়ায়, আর হয়তো খুব অল্প কিছুদিনের মধ্যেই লোকসভা নির্বাচনের দিনক্ষণ স্থির করে আমাদের ইলেকশন কমিশন ডিক্লেয়ার দেবে। তো আমি এই নিউজ ভ্যানগার্ডের পর্দার মাধ্যমে প্রথমেই যারা নতুন ভোটার আছে, এবার যারা নতুন ভোট দেবে লোকসভা নির্বাচনে, প্রত্যেককেই অভিনন্দন জানাই। দেখুন, যেই অনশনের কথা আপনি বলছেন সেটা সারা রাজ্যের মানুষ দেখেছে, সোশ্যাল মিডিয়াতেও দেখেছে, আমরা বিভিন্ন প্রিন্ট মিডিয়াতেও দেখেছি যে আজকে থেকে তিপ্রামথার সুপ্রিমো সহ তাদের দলীয় নেতৃত্বরা এবং যারাই আছে তারা আমরণ অনশনের ডাক দিয়েছিল। অনশন প্রক্রিয়া, আপনি বলেছেন যে অনশনের সভাস্থল থেকে বা সভাস্থলে ফোন এসছে। আমি যতটুকু দেখেছি আমার মনে হয় অনশনের সমস্ত প্রক্রিয়া তৈরি ছিল, অনশন শুরু হতো, অনশনের প্রক্রিয়াটা শুরু হওয়ার প্রাক মুহূর্তেই এই ধরনের একটা বার্তা উনি দিয়েছেন যে ওনার ফোন এসছে দিল্লি থেকে। অনশনটা বোধহয় শুরু হয়নি, প্রক্রিয়াটা শুরু হয়নি, হবার ছিল। দিল্লি থেকে ফোন এসছে, উনি দিল্লি যাচ্ছেন, দিল্লি গিয়ে কথা বলবেন। হ্যাঁ, অবশ্যই আমাদের দলীয় নেতৃত্ব থেকে হয়তো দিল্লিতে যারা আমাদের অভিভাবকরা যারা আছেন ভারতীয় জনতা পার্টির, আমাদেরকে যারা পরিচালনা করেন, যারা দলীয় নেতৃত্বের পুঙ্খানুপুঙ্খ বিচার আচার করেন, অবশ্যই তাদের ফোন থেকে
প্রদ্যুৎ কিশোর দেব বর্মনের কাছে ফোন এসছে এবং উনি দিল্লি গেছেন। পাশাপাশি আমি আরেকটা বিষয় বলতে চাই, আজ আমাদের দলীয় নেতৃত্ব যারা আছে রাজ্যের, আমাদের রাজ্যের মাননীয় সভাপতি থেকে শুরু করে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং অন্যান্য নেতৃত্বরা দিল্লিতে আছেন। তো অ্যাকচুয়ালি আমাদের দলীয় একটা বিশেষ গুরুত্বপূর্ণ মিটিং আছে আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে। ওই বিষয়ে আজকে আমার যতটুকু জানা আছে দলীয় নেতৃত্বরা আজকে দিল্লিতে অবস্থান করছেন এবং মিটিং সেরেছেন। কিন্তু এই প্রক্রিয়ার সঙ্গে আমার যতটুকু জানা আছে যে প্রদ্যুৎ কিশোর দেববর্মনের যে দিল্লি যাত্রা, সেটার কোনো যোগসূত্র নেই বোধহয়। আচ্ছা আচ্ছা, না সেক্ষেত্রে দেখুন, রাজ্যে যখন একটি বিরোধী দল এবং বিরোধী দলের প্রতিষ্ঠাতা যখন এই ধরনের আমরণ অনশনের ডাক দেয় এবং সেখানে রাজ্যের আইন শৃঙ্খলার ব্যাপারে হোক বা রাজ্যে যে শান্তির পরিবেশ রয়েছে সেই পরিবেশের খাতিরে হোক, মুখ্যমন্ত্রী নিজে যখন দিল্লিতে রয়েছেন, আপনি বললেন যে আপনাদের অভিভাবকরা রয়েছে দিল্লিতে, সেখানে কেন্দ্রীয় নেতৃত্বের সাথে বা কেন্দ্র সরকারের সাথে মুখ্যমন্ত্রী সেই বিষয় নিয়ে আলোচনা করছেন না বলে মনে হয়? দেখুন, আপনি বলেছেন রাজ্যের আইন শৃঙ্খলা এবং শান্তির পরিবেশ, এই ধরনের একটা উক্তি করেছেন আপনি। তো আমার যতটুকু জানা আছে এবং শুনেছি, আমরা দেখেছি যে রাজ্যের আইন শৃঙ্খলা বিষয় নিয়ে অনশন, আমরণ অনশন অথবা শান্তি শৃঙ্খলার পরিবেশ সৃষ্টি করা নিয়ে আমরণ অনশনের ডাক দিয়েছেন বা বসবেন, এই ধরনের কোনো বিষয় আমরা কিন্তু লক্ষ্য করিনি বা শুনতেও পাইনি। আমরা শুনেছি যে উনি বলেছেন যে মথার যে কনস্টিটিউয়েন্সি সলিউশনের যে কথা উনি উল্লেখ করেছেন বা তাদের যে দাবি দাওয়া আছে ওইগুলো নিয়ে আমরণ অনশনে বসছিল। কিন্তু এখানে আইন শৃঙ্খলা, শান্তি সম্প্রীতি বা শান্তির ব্যাঘাত এই ধরনের কোনো উক্তি কিন্তু আমরা শুনতে পাইনি বা উনিও বলেননি। উনি জনজাতিদের বা জনজাতিদের বললে ভুল হবে, মথা যে দলটা, সেই দলে যারা আছেন, অবশ্যই তিনি জনজাতিদের কথা উল্লেখ করেছেন, তাদের বিষয়ক বিভিন্ন ইস্যু নিয়ে উনি আমরণ অনশনে বসছিলেন। কিন্তু এখানে আইন শৃঙ্খলা, শান্তি সম্প্রীতির কোনো বিষয় আমরা কিন্তু লক্ষ্য করিনি এই ধরনের কোনো। যখন কোনো রাজনৈতিক দলের নেতৃত্বরা একটি আমরণ অনশনে বসে, সে জায়গায় বা তাকে কেন্দ্র করে আইন শৃঙ্খলার অবনতি হতে পারে সেটা আগে থেকে অনুমান করা হয় এবং তার জন্যই সজাগ রাখা হয় প্রশাসনকে। সেটাই আমরা দেখে এসেছি এবং সেটাই ধারণা করা হচ্ছে। আর আরেকটা বিষয় হলো, আমি যদি একটু গোড়া থেকে বলার চেষ্টা করি যে তিপ্রামথা, আমরা 2018-তে প্রথম ভারতীয় জনতা পার্টির সরকার এই রাজ্যে প্রতিষ্ঠিত হয়েছে। সঙ্গে আমাদের জোট সঙ্গী ছিল আইপিএফটি এবং আমরা জোট সঙ্গীকে নিয়ে এই রাজ্যে একদম সুশৃঙ্খল ভাবে, সুন্দর পরিবেশে আমরা সরকার চালিয়ে যাচ্ছিলাম। এমতাবস্থায় এডিসি নির্বাচন আসলো। এডিসি নির্বাচন আসার প্রাক মুহূর্তে আমরা লক্ষ্য করেছি যে মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মনের ডাকে একটা নতুন দলের তখন সৃষ্টি হয়েছে, নাম দিয়েছে তিপ্রামথা। কিন্তু লক্ষ্য করুন যে যখন এই দলটা সৃষ্টি হয়েছে তখন যে তাদের কিছু দাবি দাওয়া ছিল, ত্রিপুরার মানচিত্র নিয়ে, জনজাতিদের অবস্থান নিয়ে, জনজাতিরা কোথায় থাকবে, অজনজাতিরা কোথায় থাকবে, এই ধরনের যে তাদের দাবি দাওয়া ছিল, বর্তমানের যে তাদের দাবি দাওয়া, সেটার মধ্যে কিন্তু অনেক ফারাক পড়ে গেছে। আচ্ছা, তৎকালীন সময়ে তারা কেন্দ্রীয় সরকার বলুন, রাজ্য সরকার বলুন, তারা যেই দাবি উত্থাপন করেছিল, ওই দাবি থেকে কিন্তু এখনের যে দাবিটা সেটা একটু ভিন্ন, একটু পৃথক। আচ্ছা, আমার মনে হয়। না কি ধরনের, সেটাই অনেকের কাছে বিভ্রান্তি যে দাবিটা কি। কারণ আপনি বলছেন এডিসি ইলেকশনের আগে তিপ্রামথা যখন গঠন হয় তখন থেকে শুরু করে বা
2023 নির্বাচনের আগে অবধি আমরা শুনেছি গ্রেটার ত্রিপুরাল্যান্ড হ্যাঁ, ওনাদের দাবি। একদম। এবং তখন প্রশ্ন ছিল এবং আমরাও প্রশ্ন করেছিলাম এবং জানতে চেয়েছিলাম, আমাদের সঙ্গে অনেক সংবাদ মাধ্যমে প্রশ্ন করেছিল এবং রাজ্যের সাধারণ মানুষের প্রশ্ন ছিল যে গ্রেটার ত্রিপুরাল্যান্ডটা কি। অনেকেই বলছিলেন যে এটা শুধু আমাদের রাজ্য নয়, আমাদের রাজ্যের বাইরের জায়গাকেও ঢোকানো ভেতরে, এবং তার সঙ্গে এবিসিডি অনেক কিছু ছিল। এখন 2023 নির্বাচনের পর সেটা এই গ্রেটার ত্রিপুরাল্যান্ডের দাবি কিন্তু ওনাদের মুখে আর শোনা যাচ্ছে না। ওনারা বলছেন কনস্টিটিউশনাল সলিউশন। এবার এই কনস্টিটিউশনাল সলিউশনটা দু একটা বিষয় ওনাদের মুখ থেকে মাঝে মধ্যে বের হয়, যেটা বোঝা যায় যে ইন্টারলোকিউটারের মাধ্যমে কনস্টিটিউশনাল সলিউশন হবে, আলোচনা হবে। সেখানে যেমন ধরা হয় যে ডাইরেক্ট ফান্ডিং, হ্যাঁ, টেরিটোরিয়াল কাউন্সিল বা জমির আইনের ব্যাপারটা, এখন পাট্টা, এইসব জমির পাট্টার ব্যাপারটা, এইসব বিষয় হয়। কিন্তু কনস্টিটিউশনাল সলিউশনটা অন এ হোল, এটা কি জিনিস, কি সলিউশন চাইছে, সেটাও কিন্তু রাজ্যবাসী জানতে চায়। যদি জানেন আপনারা যদি একটু বলেন যে কি কি রয়েছে সেই দাবির মধ্যে বা দাবি সনদের মধ্যে। দেখুন, আমি এক্স্যাক্টলি এই কথাটাই আমি বলতে চাইছিলাম যে একটা পার্টি সৃষ্টি হয়েছে খুব বেশি দিনের কথা নয়, এবং দলটা সৃষ্টি হবার প্রাক মুহূর্তে এবং সৃষ্টি হবার পর অবশ্যই আমি তাদেরকে অ্যাপ্রিসিয়েট করব যে নতুন একটা দল সৃষ্টি হয়েছে এবং সৃষ্টি হবার পরবর্তী সময়ে এডিসিতে তারা তাদের যে আধিপত্য স্থাপন করতে পেরেছে। অবশ্যই ভারতীয় জনতা পার্টি যেই আসন দিয়েছিল, আমরা 9টাতেই আমরা জয়ী হয়েছি। আচ্ছা, ভারতীয় জনতা পার্টির যতটিতে এরকম নয় যে ওরা এডিসি দখল করেছে বা এডিসির মসনদে ওরা আছে, বিরোধী দলে ভারতীয় জনতা পার্টি আছে, কিন্তু এরকম কিন্তু নয় যে ভারতীয় জনতা পার্টি পরাস্ত হয়েছে। আচ্ছা, এখানে পরাস্ত বলা যাবে না এই কারণে, কারণ আমরা আমাদের যে আসন সংখ্যা এখন এডিসিতে 11টি, আমরা আমাদের 2 জন আছে নমিনেটেড আর ইলেক্টেড আছে 9 জন, টোটাল 11 জন। তো 11 জন আমাদের ক্যান্ডিডেট আছে, ওইখানে এমডিসি আছেন। তো আমাদের হার ভারতীয় জনতা পার্টির বিরোধী দলে আছে, কিন্তু আমাদের হার বলবো না এটা, কারণ আমরা যত আসন সংখ্যা দিয়েছি আমরা ততটাই পেয়েছি। আচ্ছা, দুর্ভাগ্যবশত আমাদের যে শারীরিক দল ছিল আমাদের আইপিএফটি, তাদের আসন সংখ্যা কমে যাওয়াতে তাদের প্রার্থীদের হারিয়ে ত্রিপুরামথা দখল করেছে। কিন্তু এই যে দলটা সৃষ্টি হয়েছে, যেটা আমি বলতেছিলাম যে একটা দল একটা আইডিওলজি নিয়ে তৈরি হয়, আমাদেরও একটা আইডিওলজি আছে, যতগুলো দল আছে প্রত্যেক দলেরই একটা, আমার ধারণা, একটা আইডিওলজি আছে, এবং ওই আইডিওলজিতে যারা দলীয় কর্মী সমর্থকরা আছে তারা ওই আইডিওলজি ফলো করে এবং দলটা ওইভাবেই চলে। আচ্ছা, এর মধ্যে অনেক সময় নতুন অনেক বিষয় আমরা যুক্ত হতে দেখেছি, অ্যাড হতে দেখেছি, কিন্তু যে আইডিওলজির উপর ভিত্তি করে একটা দল সৃষ্টি হয়েছে, সেই আইডিওলজিটা বা সেই দাবি দাবাটার থেকে সরে যাওয়া, সেই কথাবার্তা থেকে সরে যাওয়া, নতুন একটা, আমি যদি আরেকটু বলি, তৎকালীন সময়ে যে দাবি ছিল সেই দাবিতে আমি জানি না, আমি সোশ্যাল মিডিয়াতে যেই ম্যাপিংটা দেখেছি যে গ্রেটার ত্রিপুরাল্যান্ড, যেটা আপনি বললেন কিছুক্ষণ আগে, গ্রেটার ত্রিপুরাল্যান্ডের যে ম্যাপিংটা দেখেছি, দেখুন আমাদের ভারতবর্ষ স্বাধীনতার অনেক পরে ত্রিপুরা রাজ্য ভারতবর্ষের সঙ্গে যুক্ত হয়েছে। বাংলাদেশের এখনো যদি আমি যে মানচিত্র দেখেছি যে কুমিল্লা যে জায়গাটা, সেই কুমিল্লা জায়গাটা এখনো বিতর্কিত, সেটা ত্রিপুরার অংশ অনেক জায়গায় বলা হচ্ছে, যেটা ত্রিপুরার মধ্যে ছিল এবং এটা ত্রিপুরারই অংশ, এবং অবশ্যই সেটা ভাগাভাগি হয়ে গেছে, বাংলাদেশ ইন্ডিয়া ভাগাভাগি হয়ে গেছে, কিন্তু এই যে কুমিল্লা অংশ, আখাউড়ার যে বিশেষ করে কিছু অংশ, সেটা কাঁটাতারের বেড়া পড়ার আগে আমরা এই ধরনের দাবি উত্থাপন হতে দেখেছি যে এটা ত্রিপুরার অংশ, এটা ভারতবর্ষের অংশ। আচ্ছা, এবং এটা নিয়ে বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় অনেক বিতর্ক আছে, অনেক অভিমত আমরা প্রকাশ হতে দেখেছি, বিভিন্ন প্রিন্ট মিডিয়াতে এটা নিয়ে অনেক লেখালেখি হয়েছে।
আমাদের সমাজের যারা বুদ্ধিজীবী মহল আছেন তারা এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক করেছেন, অনেক আলাপচারিতা হয়েছে। এইবার এই যে গ্রেটার তিপ্রাল্যান্ডের যে ম্যাপিংটা, সেই ম্যাপিংটাতে দেখা গেছে হয়তোবা সেই যে বললাম আখাউড়া কুমিল্লা সহ যে অংশটা, এটারও কিছু অংশ সেই ম্যাপিং এর মধ্যে হয়তো চলে এসছে। কি কারণবশত, কিভাবে, কে ম্যাপিং করেছে, আচ্ছা কেন করেছে আমার এটা জানা নেই। না, সেই যে আপনি যে ম্যাপটার কথা বলছেন, সেই ম্যাপটার কি কোনো অথেন্টিসিটি আছে? কারণ সেটা কি অফিশিয়ালি প্রকাশ করা হয়েছিল বা তিপ্রামথার দল থেকে? দেখুন, আমি সোশ্যাল মিডিয়াতে দেখেছি। ঠিক, সেটা আমরা দেখেছি। আমি না, সবাই দেখেছি আমরা। ওকে, তো এটা নিয়ে বিতর্ক হতেই পারে, তর্ক বিতর্ক আমরা সেই বিষয়ে আর যাচ্ছি না, কারণ গ্রেটার তিপ্রাল্যান্ডের সেটাই দাবিটা ছিল, ওনাদের নেতৃত্বের মুখে দাবিটা ছিল গ্রেটার তিপ্রাল্যান্ড, এমন কোন ম্যাপ কিন্তু ওনারা প্রকাশ করেননি অফিশিয়ালি। তাহলে সেই ম্যাপটা কোথা থেকে এসেছে সেটা তো আমরা দেখেছি। ঠিক, আপনি দেখেছেন সেটা, কিন্তু যেহেতু অফিশিয়ালি প্রকাশ করেনি, ম্যাপটা নিয়ে আমরা আলোচনা করে কিন্তু শুধু সময় নষ্ট করব না। কারণ গ্রেটার, আপনি বলছেন ঠিক আছে, দাবি পাল্টে গেছে, গ্রেটার তিপ্রাল্যান্ড দাবি পাল্টে গেছে, এবার কনস্টিটিউশনাল সলিউশন। এখন গ্রেটার তিপ্রাল্যান্ড একটু কথা রয়েছে। বল। গ্রেটার তিপ্রাল্যান্ডের পূর্ববর্তী সময় আমরা তিপ্রাল্যান্ডেরও দাবি উত্থাপন হতে দেখেছি। আপনাদের জোট সঙ্গে আইপিএফটি ছিল, তো তিপ্রাল্যান্ডের দাবি উত্থাপন হতে দেখেছি। তারপর আসলো তিপ্রামথা, তিপ্রামথা গ্রেটার তিপ্রাল্যান্ড দাবি করলো। এবার গ্রেটার তিপ্রাল্যান্ড কি? গ্রেটার তিপ্রাল্যান্ড ম্যাপিং এর কথাটা আসতে হবে। কেন না আসতে হবে? গ্রেটার তিপ্রাল্যান্ডের তাদের যে ম্যাপিং ছিল, আপনি অফিসিয়ালি প্রকাশ হয়নি বলুন, হয় যদি না হয় তাহলেও আমি বলবো, কারণ আমরা তো একটা ম্যাপিং দেখেছি। আচ্ছা, এবং সেটার মধ্যে গ্রেটার তিপ্রাল্যান্ডের সিম্বল ছিল। এবার কিভাবে ছিল, কে দিয়েছে, আমার অন্তত এটা জানা নেই। ওকে, আপনি যেটা বলতে চাইছেন, এই যে গ্রেটার তিপ্রাল্যান্ডের যে ম্যাপিংটা ছিল, সেই ম্যাপিং এ দেখা গেছে যে কিছু জায়গা, আমাদের রাজ্যের কিছু অংশের শহর কেন্দ্রিক জায়গা, যেগুলো মানে ধরুন পৌর পরিষদও হতে পারে, নগর পঞ্চায়েতও হতে পারে, কিছু কিছু ক্ষেত্রে দেখেছি শহর কেন্দ্রিক জায়গাগুলো এরকম ভাবে ম্যাপিং হয়েছে যে আমার যদি ধরুন তেলিয়ামুড়া থেকে আমার কল্যাণপুর যেতে হবে, দেখা গেল মধ্যে গ্রেটার তিপ্রাল্যান্ড। এরকম নয় কিন্তু যে তিপ্রাল্যান্ড, যেমন আমাদের ত্রিপুরা রাজ্য একটা ভূমি নিয়ে আছে, এখন পশ্চিম বাংলায় যেতে হলে আমাদের আসামের উপর দিয়ে বাই রোড যেতে হয়, আর নয়তো উপর দিয়ে যেতে হয়। কিন্তু এই যে গ্রেটার তিপ্রাল্যান্ডের যে ম্যাপিংটা আমরা দেখেছি, এই ম্যাপিং এ আমরা দেখেছি যে অনেক জায়গায় যে ছোট ছোট আমাদের যে পৌর পরিষদের বা নগর পঞ্চায়েতের যে জায়গাগুলো আছে, এলাকাগুলো আছে, এইগুলোর সঙ্গে বর্ডার লাইন পরে, মানে ওইটা একটা আলগা দ্বীপের মতন হয়ে গেছে। মোট কথা খন্ড খন্ড করে দেখানো হয়েছে, খন্ড খন্ড করে দেখানো, দ্বীপের মতন করে হয়ে যাচ্ছে। এইভাবে এই ম্যাপিং এ আমার অন্তত জানা নেই যে ভারতবর্ষে অন্তত কোথাও এই ধরনের ম্যাপিং হয়েছে যে যেই জায়গাতে খন্ড খন্ড করে দাবি করা হয়েছে। ঠিক আছে, গ্রেটার তিপ্রাল্যান্ড দাবি হতেই পারে, কিন্তু ম্যাপিংটা তো ঠিক হতে হবে। ওকে, এটার খন্ড 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 করে, ঠিক আছে, আপনি ম্যাপিং আর এখন আর বিষয়টাতে যাচ্ছি না, কারণ ম্যাপটা অনেক পুরনো বিষয়, ম্যাপ নিয়ে এখন আর কেউ আলোচনা করছে না। এইবার আসছি দাবি দাবা। এখন কনস্টিটিউশনাল সলিউশনে কি কি দাবি আছে সেটা জানেন? দাবিটা চলে গেল। আচ্ছা, গ্রেটার তিপ্রাল্যান্ডের দাবি ছিল, সেটা চলে গেল। এখন আসছে তাদের জমির পাট্টা নিয়ে দাবি উঠতে আমরা দেখেছি, ডাইরেক্ট ফান্ডিং এর দাবি করতে আমরা দেখেছি, শুনেছি, একদম কনস্টিটিউয়েন্সি সলিউশনের দাবি আমরা করতে দেখেছি। তো অ্যাকচুয়ালি আমার ঠিক জানা নেই, আমিও একটু কনফিউজ, জানি না আপনারা কি বলবেন এই নিয়ে, যে মূলত দাবিটা কি, বা এই সবগুলো নিয়েই দাবি কিনা, বা এর মধ্যে থেকে দুটা দাবি পূরণ হলেই ওদের যে চাহিদা পূর্ণ হবে কিনা, সেটা নিয়ে আমারও অনেক মতবিরোধ আছে। এবং আমার ধারণা যারা বুদ্ধিজীবী মহল আছেন তাদের মধ্যে অনেক মতবিরোধ আছে। আচ্ছা, ঠিক আছে, মানে দাবি নিয়ে তাদের দাবিটা কি নিয়ে, কি দাবি, কি চাইছে ওরা। একদম জমির পাট্টা, গ্রেটার তিপ্রাল্যান্ড, ডাইরেক্ট ফান্ডিং, কনস্টিটিউয়েন্সি সলিউশন, এর বাইরে যদি আরো কোনো কিছু থেকে যায়। ওকে, এখন কথা হচ্ছে যেটা দাবিটা যেটাই হোক, যে নামই হোক, যে রূপেই হোক,
দাবিটা জনজাতি অংশের মানুষের উন্নয়নের জন্য এতটুকু স্পষ্ট, সেটা মানুষ বুঝতে পারছে, এবং বিশেষ করে নৃগোষ্ঠী অংশের, জনজাতি অংশের মানুষ বুঝতে পারছে। এখন সেই জায়গাটা প্রশ্ন নয়, প্রশ্ন হচ্ছে যে গতকাল অবধি অনেকেই মনে করছিলেন যে এটা ভোটের মুখে সরকারকে চাপে রাখার রাজনীতি, কিন্তু আজ শোনা গেল ওনাকে কেন্দ্র সরকার ডেকে পাঠানো হয়েছে। এখন আপনি বলছেন যে অনশন শুরু করার আগেই হয়তো ওনাকে ডেকে পাঠানো হয়েছে, বা অনশন স্থলে যখন পৌঁছে গেছেন আমরা ধরে নিচ্ছি যে সেখান থেকেই কর্মসূচি শুরু হয়ে গেছে, সেই অনশন স্থল থেকেই ফোন এসছে এবং উনি সেখান থেকে দিল্লির পথে রওনা দিয়েছেন। তাহলে কি বলা চলে যে সরকার সত্যি চাপে ছিল অনশন শুরু করার আগেই, বা অনশন স্থলের প্রথম দিন প্রথম মুহূর্তেই ওনাকে ডেকে নিয়ে আলোচনার জন্য ডেকে নিয়ে গেছেন? দেখুন, আপনি দুইটা কথা ওখানে উল্লেখ করেছেন। বলেছেন যে ভোটের মুখে সরকারকে চাপে রাখার বিষয়, রাজনীতিটা বলেছেন। আর বলেছেন তাদের মূলত তাদের বিষয়টা কি, জনজাতিদের উন্নতির কথা বলেছেন। জনজাতির, তো আমি জনজাতিদের উন্নতির কথা বলছি প্রথমে, তারপর চাপেরটা বলছি। জনজাতিদের উন্নতির কথা যদি বলি, আমার মনে হয় না, আপনি যদি আমাকে পরবর্তী সময়ে সুযোগ দেন আমি এ নিয়ে একটু আলোচনা করব, যে ত্রিপুরা রাজ্যের ইতিহাসে, ত্রিপুরা রাজ্য স্বাধীন সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত হবার পর থেকে ভারতবর্ষের সঙ্গে জোড়ার পর মাত্র 5 বছরে, এখন 6 বছর হতে চলল, নজিরবিহীন ঘটনা জনজাতিদের উন্নতিতে, জনজাতিদের একটা সমূহিমায় তাদের ফেরানোতে ভারতীয় জনতা পার্টির সরকার আসার পর যেই ধরনের কাজ হয়েছে জনজাতিদের উন্নতি কল্পে, জনজাতিদের সঠিক উন্নতি করার সাধনে ভারতীয় জনতা পার্টি যেই ধরনের কাজ করেছে, অদূর ভবিষ্যতে তো ভারতীয় জনতা পার্টির সরকার আছে, থাকবে, কিন্তু বিগত দিনেও আমরা দেখিনি কোথাও যে জনজাতিদের জন্য একটা সরকার এত বেশি চিন্তা করতে পারে, এত বেশি কাজ করতে পারে, জনজাতিদের উন্নতি এত অল্প সময়ে। মানে 19টা গোষ্ঠী আছে আমাদের রাজ্যে, 19টা গোষ্ঠীর জনজাতিরা যারা আছে, এই যে জনজাতি বলছি আমরা, আরে জনজাতিদের জনজাতি নামটাই তো বলেনি বিগত দিনের সরকার কোনোদিন। জনজাতিদের আমরা বিগত দিনের সরকারের মুখে ট্রাইবেল, বনবাসী, এই ধরনের আরো অনেক ধরনের কথা বলতে শুনি, কিন্তু জনজাতি তো, জনজাতির নামটা তো ওনারা পছন্দ করছেন না আজও। আগে উপজাতি বলা হতো, ট্রাইবেল বলা হতো, এখন জনজাতি বলছেন আপনারা, ওনারা নিজেদের তিপ্রাসা বলছেন। না না, তিপ্রাসা বলছে একটা মুষ্টিমেয় একটা গোষ্ঠী, মুষ্টিমেয় একটা গোষ্ঠী, কিন্তু এই যে একটা নাম জনজাতি, আজকে জনজাতির রিসা পরে আমাদের মোদিজি পূজার্চনা করছেন, আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে। জনজাতি, ত্রিপুরার জনজাতিদের রিসা পরে মোদিজি বিভিন্ন জায়গায় বড় বড় মিটিং অ্যাটেন্ড করছেন। তো এই যে অ্যাডভার্টাইজমেন্টটা, আজকে ত্রিপুরার জনজাতিদের রিসা সারা ভারতবর্ষে একটা পরিচিত নাম। আপনি গত সপ্তাহে দিল্লিতে আমাদের একটা কেন্দ্রীয় স্তরের একটা বৈঠক গেছে, যেখানে প্রায় 10,500 সারা দেশ থেকে নেতৃত্বরা এসেছিল। আমরা যারা ত্রিপুরা থেকে গেছি, আমাদের প্রত্যেকের গলায় জনজাতিদের রিসা ছিল। মানে বাইরের প্রত্যেকে দেখে বলছে, अरे आप लोगों को आप लोग त्रिपुरा से हो? तो हम लोग বলছি হ্যাঁ त्रिपुरा से। कैसे पता चला? आप लोगों का রিসা দেখতে। আচ্ছা, ত্রিপুরার পরিচয়, আজকে ত্রিপুরার পরিচিতি, ত্রিপুরার জনজাতিদের রিসা এই জায়গায় আজকে চলে গেছে। আচ্ছা, এইবার আসছি সরকার কতটা চাপে ছিল। সরকার চাপে, দেখুন ভারতীয় জনতা পার্টি শুধু ভারতবর্ষে নয়, বিশ্বের এখন সর্ববৃহৎ পার্টি। এটা গর্ব করে বলতে পারি, অহংকার করে বলতে পারি, কিন্তু এরকম নয় যে আমরা একটা নোংরা অহংকার করছি, কিন্তু হ্যাঁ আমরা বিশ্বের সর্ববৃহৎ দল এখন। আজকে আমাদের পরিবার বিশ্বের সর্ববৃহৎ পরিবার। তো এত বড় একটা দল, এত বড় একটা পরিবার আমরা পরিচালনা করছি এত সুন্দরভাবে সারা ভারতবর্ষে। এই দলটাকে চাপে ফেলতে পারে বা চাপে ফেলার হচ্ছে আমি অন্তত মনে করি না, যে কোনো না কোনো চাপে। হ্যাঁ, বিভিন্ন দল আছে, আমাদের শারীরিক দল থেকে শুরু করে ভারতবর্ষে আরো অনেক আঞ্চলিক দল আছে। যেহেতু কেন্দ্রীয় আমরা ডাবল ইঞ্জিনের সরকার, হ্যাঁ, কেন্দ্রেতেও আমরা, রাজ্যেও আমরা, দাবি দাবা রাখতেই পারে। একটা জনজাতি গোষ্ঠী বা বিভিন্ন যারা আঞ্চলিক দল আছে তাদের দাবি দাবা উত্থাপন করতেই পারে, এটাই স্বাভাবিক। ভারতবর্ষ গণতান্ত্রিক, কিন্তু সেগুলো দাবি আদায়ের জন্য একদম সরাসরি আমরণ অনশন। দেখুন, আমরণ অনশন তো হয়নি, হতে ছিল
ওদেরকে ডাকা হয়েছে, আমরাও শুনেছি ডাকা না, হয়েছে। উনি কিন্তু যাবার আগে বার্তা দিয়ে গেছেন হ্যাঁ। যে আমরণ অনশনের যে মঞ্চ যেভাবে আছে সেভাবেই থাকবে, হ্যাঁ, সেটা যেন না ভাঙা হয়। হ্যাঁ। যদি ওনার দাবি না রাখা হয়, এবং যেটা উনি দাবি করছিলেন, আলোচনা যদি সহমত না হন, তাহলে কিন্তু উনি এসে হয়তো আবার সেই মঞ্চে বসবেন। দেখুন, আমি কারো কোনো দল কোনো গোষ্ঠীকে আমি খাটো করার চেষ্টা করছি না, কিন্তু আমার আজকের কথায় কেউ মনে কিছু না নেবেন না, কিন্তু আমি এতটুকু বলতে পারি যে বিভিন্ন সময়ে এই রাজ্যের বুকে আমরা বিভিন্ন দাবি দাবা জন্য অনশন করতে দেখেছি, বিভিন্ন আন্দোলন করতে দেখেছি, কিন্তু এই নিয়ে যে সরকারকে চাপে ফেলবে, মঞ্চ ভাঙবে না, আমি এসে আবার বসবো, মানে এই ধরনের পরিস্থিতি আমরা কখনো লক্ষ্য করিনি এই রাজ্যের বুকে। হ্যাঁ, দাবি দাবা করতেই পারে, সরকারের যদি মনপুত হয় বা সরকার যদি মনে করে যে হ্যাঁ তাদের দাবি দাবাটা সঠিক ন্যায্য, অবশ্যই আমাদের কেন্দ্রীয় সরকার, আমাদের যারা নেতৃত্বরা আছেন, অভিভাবকরা আছেন, তাদের দাবি দাবা মেনে নেবে। এতে রাজ্যেরও ভূমিকা থাকবে, আমাদের রাজ্যের যারা নেতৃত্ব আছেন, আমাদের অভিভাবক আছেন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আছেন, মাননীয় রাজ্য সভাপতি আছেন, হ্যাঁ, তারাও চিন্তা ভাবনা করে দেখবে যে হ্যাঁ হয়তো ঠিক আছে। কিন্তু এ নিয়ে যে একটা আপনারা যেভাবে এটা সোশ্যাল মিডিয়াতে আসছে, একটা বিভীষিকাময় পরিস্থিতি, সরকারকে চাপে ফেলছে, এটা এরকম কোনো কিছু নয় আমার মনে হয়। না, ঠিক আছে, আমরা সংবাদ মাধ্যম সোশ্যাল মিডিয়ার কথা তো এই মুহূর্তে আমরা বলছি না, কিন্তু যেটা আমরা বলছি সেটা হচ্ছে যেটা প্রদ্যুৎ কিশোর দেববর্মন উনি দিল্লি যাবার আগে যে বক্তব্য রেখে গেছেন, সেটার কথাই বলছি। এবং একাংশের রাজনৈতিক মহল মনে করছেন যে বিগত এক বছরে, দেখুন একটু অন্যভাবে আমরা যদি চিন্তা করি, যে একাংশের রাজনৈতিক মহল মনে করছেন যে বিগত এক বছরে পাহাড়ে তিপ্রামথার সংগঠন অনেকটা দুর্বল হয়েছে, জনজাতিদের অনেকেই বিজেপির দিকে ঝুঁকছেন, এবং অন্যদিকে একাংশ গণমুক্তি পরিষদে ফিরে যাচ্ছে। তাই নাকি জনজাতিদের সাংগঠনিক বা তাদেরকে সাংগঠনিক শক্তি বৃদ্ধি করতে বা সংগঠিত করতে সে অর্থে বলা যায় যে এই অনশন কর্মসূচি। সত্যি কি তাই? আপনি কি মনে করেন? দেখুন, এই মাসের সম্ভবত 4 তারিখ, সরি 8 তারিখ, এই মাসের 8 তারিখ আমি নিজেও এটার মধ্যে অংশগ্রহণ করেছিলাম। আমাদের টাকারজোলা বিধানসভা, টাকারজোলা বিধানসভা জনজাতিরা, সরি তিপ্রামথা, যে ভোটের ব্যবধান হয়েছে, যে সিটগুলোতে ওরা বিজেপিকে পরাস্ত করেছে, এর মধ্যে সবচাইতে বেশি ভোটের ব্যবধানে যেই কনস্টিটিউয়েন্সিটা ছিল, যে মন্ডলটা ছিল, সেটা হলো টাকারজোলা, আমার যতটুকু জানা আছে। সেই টাকারজোলাতে এই মাসের 8 তারিখ আমাদের রাজ্য সভাপতি মাননীয় রাজীব ভট্টাচার্যের নেতৃত্বে একটা বিশাল অংশের তিপ্রামথা, তিপ্রামথা ভারতীয় জনতা পার্টিতে জয়েন করেছে, বিশাল অংশে। এবং এরপর থেকে সেই টাকারজোলা বিধানসভাতে প্রতিনিয়ত, প্রতিদিন, শুধুমাত্র যদি টাকারজোলা বলি তা নয়, সারা রাজ্যের প্রত্যেকটা জায়গাতে তিপ্রামথা ভারতীয় জনতা পার্টিতে জয়েন হচ্ছে। এবং এটা আমার গল্প নয়, আমার মুখে বলছি আমি অন ক্যামেরা, এরকম কোনো কিছু নয়, সোশ্যাল মিডিয়াতে আসছে, পত্রপত্রিকায় আসছে, আমাদের যে পেজগুলো আছে আমরা প্রতিনিয়ত পোস্ট করছি। কিন্তু যেটা আপনি বললেন গণমুক্তি পরিষদে জয়েন হচ্ছে মথা থেকে, আমি অন্তত এই ধরনের একটা নিউজও আমি দেখিনি। হ্যাঁ, যে গণমুক্তি, কারণ গণমুক্তি পরিষদের ত্রিপুরা রাজ্যে এখন কোথাও কোনো সিম্বল আছে বা লোক আছে বা ওই দলে তারা আছে বলে আমার অন্তত মনে হয় না। হ্যাঁ, ভারতীয় জনতা পার্টিতে মানে দলে দলে তিপ্রামথা থেকে জয়েনিং হচ্ছে। এবং যেটা আপনি বললেন যে মথা দুর্বল হয়ে যাচ্ছে, দেখুন, এবং তার জন্য জনতাদের সংগঠিত করতে এই অনশন কর্মসূচি বলে মনে করছেন অনেকেই। সেটা প্রশ্নটা ছিল সেটাই, যে তার জন্য কি এই অনশন কর্মসূচি হতে পারে। কিন্তু কে দুর্বল হয়ে যাচ্ছে, কে সবল হয়ে যাচ্ছে, সেটাতে আমি যাচ্ছি না। কিন্তু 2024 আসার পর থেকে, এর আগে তো জয়েনিং হয়েছে, কিন্তু 2024 ইংরেজির পরের থেকে, ফেব্রুয়ারি মাস চলছে এখন শেষের পথে, প্রতিদিন প্রত্যেকটা জনজাতি মন্ডলে, বিশেষ করে অন্যান্য মন্ডলে হচ্ছে, প্রত্যেকটা জনজাতি মন্ডলে যেই পরিমাণে ভারতীয় জনতা পার্টিতে জয়েনিং হচ্ছে তিপ্রামথা থেকে, সেটা বলার অপেক্ষা রাখে না। এবং বিভিন্ন লিডার্স, এরকম নয় যে মথা থেকে খালি কর্মী সমর্থকরা জয়েনিং হচ্ছে, তাদের যে বিভিন্ন লিডার্সরা আছে বিভিন্ন অঞ্চল ভিত্তিক,
সেই লিডার্সরা ভারতীয় জনতা পার্টিতে জয়েনিং হচ্ছে। এটা এরকম নয় যে আসলো আমরা বলেছি জয়েনিং হতে, এরকম নয়। তারা ভারতীয় জনতা পার্টির কাজ দেখেছে, উন্নয়ন দেখেছে, ভারতীয় জনতা পার্টির সবকা সাথ সবকা বিকাশের যে আমরা নারা দিয়েছি সেই নারাতে তারা দেখেছে যে জনজাতিদের কি উন্নতি হয়েছে। আজকে আমি অল্প দু লাইন বলছি। এই যে ব্রু শরণার্থীদের যে বিশেষ করে এই রাজ্যের বুকে বামফ্রন্ট এবং কংগ্রেস দীর্ঘদিন ধরে তারা রাজত্ব ছিল, বামফ্রন্টের সবচাইতে বেশি ছিল রাজত্ব। তারা পারেনি এই শরণার্থীদের, সেই ব্রু শরণার্থীদের সেই তাদের যে সামাজিক মান থেকে শুরু করে তাদের যে সমস্যাটা ছিল সেটার সমাধান করতে। আজকে ভারতীয় জনতা পার্টির সরকার আসার পরে মাত্র 4 বছরের মাথায় এই সমাধান হয়ে গেছে। আজকে শুধুমাত্র এরকম নয় যে ব্রু শরণার্থী যারা রিয়াং ছিল তাদের ভূমি দেওয়া হয়েছে, শুধু এরকম নয়, তাদেরকে 2.5 লক্ষ টাকা করে দেওয়া হচ্ছে ঘর বানানোর জন্য প্রত্যেক পরিবারকে। তো এটা এই যে একটা সমস্যা। আপনি উন্নয়নের কথা বলছেন রানাবাবু, এখানে আমি একটু আপনাকে মনে করাতে চাইবো যে তিপ্রামথার নেতৃত্বরা, বিশেষ করে প্রদ্যুৎ কিশোর দেববর্মন প্রায় একটা কথা বলে থাকেন যে ত্রিপুরা ভারত ভুক্তির পর থেকেই জনজাতিরা বঞ্চিত। এখন এডিসি এলাকায় নানান সমস্যার খবর মাঝে মধ্যেই উঠে আসে, সেটা আপনি বারবার সোশ্যাল মিডিয়ার কথা বলছিলেন। সোশ্যাল মিডিয়া বলুন, ইলেকট্রনিক মিডিয়া বলুন, প্রেস মিডিয়া, প্রিন্ট মিডিয়া বলুন। এখন দেখুন, কোথাও পানীয় জলের সমস্যা তো কোথাও মানে জন্য সড়ক অবরোধ, কোথাও সড়ক মেরামতের জন্য প্রতিবাদ, কখনো স্কুলের শিক্ষক নেই তো কখনো স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসক নেই, আবার অনেক সময় রেগার কাজ বা মজুরি না পেয়েও কিন্তু প্রতিবাদে দেখা যায় মানে এডিসি এলাকার মানুষদের, জনজাতি অংশের মানুষদের কর্মসংস্থানের অবস্থাও শোচনীয় বলে অভিযোগ করা হয় অনেক সময়। তাহলে আপনার নজরে রাজ্যের জনজাতিদের বর্তমান সার্বিক অবস্থান কেমন এবং তাদের উন্নয়নে বর্তমান সরকার বাস্তবে কি ধরনের পদক্ষেপ নিচ্ছে? আমি দু একটা কথা বলি। আমি তাদের অবস্থান কিরকম হয়েছে আমার এই আলোচনার মাধ্যমে বুঝে যেতে পারবেন যে জনজাতিদের সার্বিক মান এখন কোথায় গেছে। দেখুন, আমাদের যিনি বিগত সরকার আসার পরে আমাদের বিদ্যুৎ মন্ত্রী ছিলেন, আমাদের মাননীয় ডেপুটি সিএম ছিলেন তৎকালীন সময়ে শ্রদ্ধেয় জিষ্ণু দেববর্মন, উনার সময়ে খালি জনজাতি এলাকাতে 138টা সাব সেন্টার হয়েছে আমার যতটুকু জানা আছে। বিদ্যুতের সাব সেন্টার হয়েছে। তো আগে পাহাড়ে বেশিরভাগ জায়গায় দেখা যেত বিদ্যুৎ নেই, লোডশেডিং হচ্ছে, সঠিকভাবে তাদের এখানে হুক লাইন দিয়ে কাজ চলছে এবং এটা এই হুক লাইনের থেকে ভীষণ মারাত্মক পরিস্থিতিও সৃষ্টি হয়েছে। অনেকবার আমরা বিভিন্ন ধরনের দুর্ঘটনাও ঘটতে দেখেছি। কিন্তু আমাদের সরকার আসার পর 138টা সাব সেন্টার, মানে এটা ভাবা যায় না, এটা এত বড় মাপে শুধুমাত্র জনজাতি এলাকাতে। আজকে 2024-এর মধ্যে আমাদের মাননীয় মন্ত্রী বলেছেন যে অন্তত জনজাতিদের যে পাহাড়ে যে বাসস্থানগুলো আছে ওই জায়গাতে পানীয় জলের ব্যবস্থা করা হবে। আমরা বিগত দিনে দেখেছি যে ম্যালেরিয়ার একটা প্রাদুর্ভাব তো ছিলই সারা রাজ্য জুড়ে, এবং এই যে যেই জলটাতে জমানো জলটাতে মশার লাভাটা যেটা জন্ম দিত, সেই জল অনেক জায়গায় পান করার ফলে আমরা জনজাতিদের অংশের বিশেষ করে শিশুদের ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের রোগ হতে দেখেছি এবং এর অন্তিম পর্যায়েও আমরা অনেক সময় লক্ষ্য করেছি। কিন্তু আজকে আপনি বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে খবর নিয়ে দেখুন যে আগে যেই পরিমাণ ম্যালেরিয়ার প্রাদুর্ভাব ছিল এবং জনজাতি অংশের মধ্যে যেই ধরনের এটার প্রকোপ ছিল, আজকে সেটা 60% কমে গেছে, 60% সেটা কমে গেছে। এবং এই যে জলের যেটা সমস্যা ছিল, বিশেষ করে পানীয় জলের, এই সমস্যাটা এখন পর্যন্ত তো প্রায় 70% জনজাতি অংশের জায়গায় জল পৌঁছে গেছে এবং কিছু কিছু জায়গায় আপনার লাইনটা পৌঁছানো হয়েছে, জলটা কিছুদিনের মধ্যে পৌঁছে যাবে। আর 24-এর মধ্যে প্রত্যেকটা জায়গায় 2024-এর মধ্যে প্রত্যেকটা জনজাতি অংশে পানীয় জলের ব্যবস্থা
করা হয়ে যাবে। আচ্ছা, এবার আসছি এই যে যারা জনজাতি স্টুডেন্টরা আছে তাদের মধ্যে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ, স্কিল ইন্ডিয়ার মাধ্যমে হাতের কাজ শেখানো। সে শিক্ষিত হতে পারে, যদি শিক্ষিত বিশেষ পড়াশোনার অধিকারী সে নাও হয়, তাদের বিভিন্ন হাতের কাজ শেখানো হচ্ছে। এবং এই জনজাতি অংশের থেকে বিভিন্ন ছেলেরা বোনেরা আমার রাজ্যের বাইরেও তারা হাতের কাজের প্রশিক্ষণ নিয়ে অন্য জায়গায় তারা গিয়ে কাজ করছে। এটা কি উন্নয়ন নয়? তারপরে যারা স্টুডেন্টরা আছে তাদের যেই আমাদের হায়ার এডুকেশনের জন্য যেই পয়সা তাদের দেওয়া হতো সেটার পরিমাণ দুইবার করে বাড়ানো হয়েছে। আজকে স্কলারশিপ পাচ্ছে না বলেও কিন্তু অভিযোগ শোনা যায় মাঝে মধ্যে। না, অভিযোগ তো থাকবেই, সেটা 2-4টে অভিযোগ তো থাকবেই। এইবার আসছি যে জনজাতি অংশে পাহাড়ে বিশেষ করে যে হোস্টেল, হ্যাঁ, জনজাতি স্টুডেন্টদের থাকার জন্য নতুন হোস্টেল 22টা করা হয়েছে। ভাবা যায় না, 22টা নতুন হোস্টেল করা হয়েছে। এরপর এই যে আমাদের জনজাতি পাহাড়ে এই আমাদের যে ইংলিশ মিডিয়াম স্কুল, যেটা কেন্দ্রীয় সরকারের আওতাধীন যে স্কুলগুলা, না বিদ্যাজ্যোতি নয়, একলব্য, হ্যাঁ, একলব্য স্কুল নতুন করে 9টা বানানো হয়েছে বিগত সরকারের আমলে। এরপর জনজাতিদের বিভিন্ন ধরনের যে আমাদের এসটি ওয়েলফেয়ার যেটা আছে, ট্রাইবেল ওয়েলফেয়ারে আগের যে বাজেট ছিল সেই বাজেট থেকে বর্তমান সরকারের বাজেট অনেক বাড়ানো হয়েছে। এবং সেই ট্রাইবেল ওয়েলফেয়ার থেকে বিভিন্ন স্কিমের মাধ্যমে তাদেরকে বিভিন্ন গাড়ির লোন, অটো লোন থেকে শুরু করে বিভিন্ন ধরনের লোন দেওয়া হচ্ছে। আপনি বাজেটের কথা যখন বলছেন, এডিসি কে বাজেট দেওয়া হয় না, এডিসি কে 1% টাকা দেওয়া হয়, এডিসি কে সরকার, রাজ্য সরকার টাকা দিচ্ছে না এবং তার জন্য এডিসিতে কাজ করা যাচ্ছে না বলে এই অভিযোগ কিন্তু প্রায় সময় উঠে আসে। সেটা আমার এই স্টুডিওতে একটা টক শোতে কিন্তু আপনাকে সরাসরিও প্রশ্ন করা হয়েছে এবং সেদিন আমি উত্তর দিয়েছিলাম যে এডিসিতে বিগত দিনের বাজেট আর বর্তমানে যে এডিসির বাজেট সেটার যদি তুলনা করেন তাহলেই আপনারা বলতে পারবেন। হ্যাঁ, দাবি দাবা থাকতেই পারে। দেখুন, আজকে শহরেও অনেক রাস্তাঘাট এখনো হয়নি, হয়ে যাবে। হ্যাঁ, তো সেই রকম এডিসিতে অনেক রাস্তাঘাট থাকতে পারে, এলাকা থাকতে পারে, তাদের সঠিক উন্নয়ন করা এখন অবধি সম্ভব হয়নি, কিন্তু হয়ে যাবে। তো এই জায়গাতে বাজেট বিগত দিন থেকে অনেক অংশে বেড়ে গেছে। তো উন্নয়ন যেটা আছে সেটার ধারা কন্টিনিউ হবে, কিন্তু এরকম নয় যে এডিসি তে কিছু দেওয়া হচ্ছে না, এই ধরনের অভিযোগ এটা মানা যায় না। অনুষ্ঠানের সময় ফুরিয়ে আসছে। প্রদ্যুৎ কিশোর দেববর্মন গতকাল অনশনস্থল পরিদর্শনে গিয়ে বলেছিলেন একটা কথার পরিপ্রেক্ষিতে, কোট আনकोट, आने वाले दिन में बांग्लादेश से अगर और लोग आएंगे, आने वाले दिन में हम लोगों के ऊपर प्रेशर बढ़ेगा, तो हम लोग का क्या फ्यूचर है। ওনার ইঙ্গিত কি তাহলে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের দিকে ছিল? তাদের দাবির মধ্যে কি এই বিষয়টা আছে বলে মনে করেন? দেখুন, প্রদ্যুৎ কিশোর দেববর্মন, ওনাকে আমি ব্যক্তিগত শ্রদ্ধা করি। হ্যাঁ, ওনাকে শ্রদ্ধা জানিয়েই আমি বলছি যে উনি বলেছেন যে বাংলাদেশ থেকে যারা আসছে বা আসবে, দেখুন বাংলাদেশেও কিন্তু এখনো অনেক জনজাতি রয়ে গেছে, অনেক জনজাতি বাংলাদেশে রয়ে গেছে। তো বাংলাদেশ থেকে কারা আসবে? বাঙালি আসার কথা বলেছে না জনজাতিরা আসার কথা বলেছে? এবার আমার জানা মতে বাংলাদেশ থেকে কিন্তু অনেক জনজাতি ত্রিপুরাতে বিগত দিনও এসছে, এখনো আসছে এবং আগামী দিনেও আসবে। আমাদের যে পূর্ব পরিচিতি, আমরাও বাংলাদেশে ছিলাম, দেশ ভাগাভাগির সময় আমরা এই দেশের আমরা নাগরিকত্ব পেয়েছি। এবার উনি সিটিজেনশিপের অ্যামেন্ডমেন্টের কথা সরাসরি এটা নিয়ে উনি কোনো উল্লেখ করেননি, কিন্তু ওনার ইঙ্গিত কি সেটা বুঝার ধারণা না আমার নেই, না আপনার আছে। কিন্তু আমি এতটুকু বলতে পারি যে প্রদ্যুৎ কিশোর দেববর্মন হয়তো এখন দিল্লি অবস্থান করছে। তো দিল্লি অবস্থানকালে আমাদের যারা কেন্দ্রীয় নেতৃত্ব আছে তাদের সঙ্গে হয়তো আজকে বসবেন, আগামীকালকেও হয়তো বসবেন। যে সলিউশনটা নিয়ে আসবেন সেটা জনজাতিদের জন্য, আমাদের অজনজাতি যারা আছেন তাদের জন্য, সকল অংশের লোকের জন্য সেটা একটা ভালো একটা মানে দিকটা ভালোই হবে।
এবং আমরা যেটা বিগত দিনে চাইছি এবং এই রাজ্যের মানুষ দেখেছে যে এই রাজ্যে কোনো জনজাতি, বাঙালি অবাঙালি এদের কোনো ভাগাভাগির কোনো অবস্থান আমরা বিশ্বাস করি না। এটা একটা যেরকম আমরা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলি, সেরকম আমরা জাতি জনজাতি মিলে সকলে এক হাতে হাত মিলিয়ে আমরা একসঙ্গে বসবাস করব এবং এটাই আমাদের ঐতিহ্য, রাজ্যের সৌভ্রাতৃত্ব যেন বজায় থাকে। অবশ্যই একদম অবশ্যই। এখানে এই যে 24 লোকসভা নির্বাচনে তিপ্রামথাকে কি জোট সঙ্গী হিসেবে পাচ্ছেন আপনারা? বিজেপি কি মানে পাবে বলে মনে হয়? দেখুন, এই যে বিষয়টা এটা সম্পূর্ণ আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব যারা আছেন চাইছে কিনা, তাদের বিষয়। বিজেপির নেতৃত্বরা চাইছে কিনা, আপনারা চাইছেন? আমরা আইপিএফটির সঙ্গে জোট করেছি, আপনারা দেখেছেন। হ্যাঁ, আইপিএফটি আমাদের শারিক দল হয়েছে। কোনো এক সময় তারাও তো আমাদের থেকে ভিন্ন একটা দল ছিল, তারাও লড়াই আন্দোলন করেছে। এরকম নয় যে তাদের লড়াই আন্দোলনের ফলেই আজকে বিজেপির শারিক দল হয়েছে। আমরা চাই আমাদের যে আইডিওলজি আছে, ভারতীয় জনতা পার্টির যে দিক নির্দেশিকা আছে, এগুলোকে তারা বিশ্বাস করেছে, তারা মান্যতা দিয়েছে। তো আমরা চাই রাজ্যের বুকে জনজাতি গোষ্ঠীর একটা দল যেরকম ভারতীয় জনতা পার্টির আইডিওলজিকে মান্যতা দিয়ে আমাদের সাথে জোট সঙ্গী হয়েছে, আমরা চাইবো আগামী দিনে প্রত্যেক জনজাতি গোষ্ঠী বা জনজাতির আমার ভাইয়েরা যারা আছেন, যারা এই রাজ্যের বুকে যারা বসবাস করেন, প্রত্যেকে আমরা একসাথে হাতে হাত মিলিয়ে এই রাজ্যকে একটা উন্নত রাজ্য করি, একটা সুন্দর রাজ্যে আমরা রূপ দেই। এবং আগামী দিনে যারা বিরোধী দল হিসেবে বিগত দিনে, বর্তমানে আমাদের বিধানসভাতে তো বিরোধীও নেই, সিপিএম এর কথা আমি বলছি, হ্যাঁ, বিরোধীদের তারা তকমা পায়নি, না, প্রধান বিরোধী দল ত্রিপুরামথা, আমি তো সিপিএম এর কথা বলছি, যারা বিরোধীদেরও তকমা পায়নি। তো এই সিপিএম দল যেইভাবে জনজাতিদের এই রাজ্যের বুকে বিভিন্ন ধরনের ভুল বুঝিয়ে মিথ্যা প্রতিশ্রুতির মাধ্যমে এই রাজ্যের মানুষকে বোকা বানিয়ে দীর্ঘদিন শাসনে করে গেছেন, আজকে জনজাতিরা সেই অবস্থানে নেই। তারা ভারতীয় জনতা পার্টির নীতি আদর্শে বিশ্বাস করে আজকে আমাদের যে অবস্থা, আমার যেটা মনে হয় আজকের দিনে ত্রিপুরা রাজ্যের বুকে যারা জনজাতি ভাইয়েরা বোনেরা আছেন, এটা বড় মাত্রায় এবং সবচাইতে বড় মাত্রায় অংশের জনজাতি অংশের লোক ভারতীয় জনতা পার্টিতে এখন বিশ্বাস করে এবং এই আমাদের দলের সঙ্গে সামিল আছে। রানাবাবু, একটা শেষ প্রশ্ন আপনার কাছে। লোকসভা নির্বাচনে দুটো আসনে বিজেপির প্রার্থী কারা হচ্ছেন? এখন শোনা যাচ্ছে পূর্ব ত্রিপুরা আসনে প্রার্থী বদল হতে পারে, এবং সেখানে আপনার কি মত, কতটুকু খবর রয়েছে? দেখুন, প্রার্থী চয়নের যে বিষয়টা, সেটা আমাদের, আমি তো আপনাকে একটু আগে বললাম যে আমাদের যে আইডিওলজি আছে, আমাদের আইডিওলজিতে আমরা বিশ্বাস করি যে আমাদের প্রত্যেকটা প্রার্থী একজনই। কে সেই প্রার্থী? সেই প্রার্থী হচ্ছে পদ্মফুল। আমরা কখনো এই রাজ্যের বুকে নয়, শুধু এই দেশের বুকেও, আমার যতটুকু জানা আছে ভারতীয় জনতা পার্টির আইডিওলজি আমার যতটুকু জানা আছে, যে আমরা প্রার্থী যেই হোক আমরা দলকে ভোট দেবে। তাহলে মুখকে, তাহলে আমি পাল্টাচ্ছি, প্রশ্ন পাল্টাচ্ছি, তাহলে মুখ কে হবে পূর্ব ত্রিপুরায়? মুখ, বিজেপির মুখ কে হচ্ছে? পদ্মফুল হচ্ছে। পদ্মফুলকে চিনিয়ে দিই, আমাদের পূর্ব ত্রিপুরা আসন এবং পশ্চিম ত্রিপুরা আসনের আমাদের প্রার্থী চয়ন হয়ে গেছে এবং সেই প্রার্থী হচ্ছে পদ্মফুল। ওকে, প্রাক্তন উপমুখ্যমন্ত্রীর নাম জোর চর্চায় রয়েছে বলে শোনা যাচ্ছে। এই মুহূর্তে উনি মুখ্যমন্ত্রীর সাথে দিল্লিতেও রয়েছেন বলে খবর, এবং আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে গুরুত্বপূর্ণ কোর কমিটির মিটিং চলছে, এবং কিছুক্ষণ আগে আপনি যখন জনজাতি উন্নয়নের কথা বলছিলেন তখন প্রাক্তন উপমুখ্যমন্ত্রীর কথাই বলছিলেন যে তৎকালীন বিদ্যুৎ মন্ত্রী সেখানে 138টা সাবসেন্টার খুলেছেন। তাহলে সব ইঙ্গিত কিন্তু ওনার দিকেই যাচ্ছে এখন। সেটা দেখুন, ইঙ্গিত, আপনারা যদি ইঙ্গিত নিয়ে চর্চা করেন এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি এটাই বলবো যে আমাদের প্রার্থী চয়ন হয়ে গেছে, সারা ভারতবর্ষের প্রার্থী চয়ন হয়ে গেছে, এবং আজকে আমি প্রার্থীর নাম তালিকা, আমি নয় অন্যরাও যদি ঘোষণা করে, এই প্রার্থী তালিকা এইভাবেই ঘোষণা করবে। তাহলে পূর্ব ত্রিপুরায় পুরনো প্রার্থী তাহলে এবার পাচ্ছেন না, টিকিট পাচ্ছেন না। তাহলে দেখুন, টিকিট কে পাচ্ছে কে পাচ্ছে না সেটা আমার চর্চার বিষয় নয়, এবং আমাদের যারা দলীয় নেতৃত্ব কর্মীরা সমর্থকরা আছেন কারোর চর্চার বিষয় নয়। আমাদের দল যেটা শিখিয়েছে সেটা হলো আমাদের প্রার্থী পদ্মফুল, এবং মোদিজিকে যেইভাবে আমরা প্রজেক্ট করেছি বিগত দিনে, আজকের দিনও আমরা প্রজেক্ট করছি যে আমাদের আগামী দিনের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী বর্তমান যিনি আছেন শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদিজি আছেন এবং উনিই থাকবেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে রানাবাবু, আজ আলোচনায় অংশগ্রহণ করার জন্য। আমরা নানান প্রসঙ্গে আলোচনা করলাম, তবে অনেকগুলো আলোচনা বাকি রয়ে গেল, সময়ের অভাবে করা গেল না। তবে আপনাকে চাইবো বারবার আমাদের স্টুডিওতে। ধন্যবাদ আজকের জন্য।
দর্শক বন্ধুরা, রাজ্য রাজনীতির দাবা খেলায় এই মুহূর্তে খুব দ্রুত চাল চালছে শাসক বিজেপি এবং প্রধান বিরোধী দল তিপ্রামথা। অন্যদিকে ইন্ডিয়া জোটের সঙ্গী বামফ্রন্ট এবং কংগ্রেস এখনো সেভাবে ময়দানে নেই বললেই চলে। তবে প্রদ্যোৎ কিশোর দেববর্মার সাথে কেন্দ্রের বৈঠকের পর রাজ্য রাজনীতিতে কোন দিকে মোড় নেয় সেদিকে তাকিয়ে আছে গোটা রাজ্য, গোটা দেশ। আর অনশন মঞ্চ থেকে দিল্লির বৈঠক, সব দিকে নজর রাখছি আমরা। তাই আপনারা চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।